নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, একটা ধারণা তো মানুষের মনে আছে যে রাজ্যের সিআইডি বলুন, ইডি বলুন বা সিবিআই বলুন, ইডি সিবিআই কেন্দ্রের শাসক দলের একটা ইনস্ট্রুমেন্ট এবং রাজ্যের সিআইডি রাজ্যের শাসক দলের ইনস্ট্রুমেন্ট। যতই বলা হোক না কেন তারা স্বাধীন প্রতিষ্ঠান, নিজের মতো করে কাজ করে, সব বোগাস। এর কোনো ভিত্তি নেই। ইডি সিবিআই কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে চলে, রাজ্যের সিআইডি রাজ্যের শাসক দলের অঙ্গুলি হেলনে চলে। নির্বাচনের আগে ইডি সিবিআই যে একটু লাফালাফি করবে, একে ডাকবে ওকে ডাকবে, এগুলো বাঙালি জেনে গেছে। এ নিয়ে কোনো রকম তারা প্রত্যাশাও করে না যে প্রকৃত অপরাধীদের ধরা সম্ভব কি সম্ভব না, প্রত্যাশাই রাখে না। কিন্তু বারবার ওই একই খেলা খেলে। আমি জানি না যে নিজেরা হাসির খোরাকে পরিণত হয়ে ইডির মতো সংস্থা কি আনন্দ পায়। ক্রোনোলজিগুলো বুঝলেই তো বোঝা যায়, এতদিন তুমি শীত ঘুমেছিলে। যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল, তুমি কখনো দেবাশিস কুমারকে ডাকছো, কখনো সুজিত বসুকে ডাকছো, কখনো রথিন ঘোষকে ডাকছো। প্রত্যেকেই তো প্রার্থী, এবং তুমি রাজ্যের শাসক দলের হাতে অস্ত্র তুলে দিচ্ছ। দেখো, ইচ্ছা করে এই নির্বাচনের মরশুমে আমাদের প্রার্থীদের এরা ডিস্টার্ব করছে, এতটা প্রতিহিংসা পরায়ণ। আপনি যদি তৃণমূলের হাতে এই ন্যারেটিভ তুলে দিতে চান, সেটা বিজেপির ব্যাপার। কেন্দ্রীয় এজেন্সির আমি পেশাদারিত্ব নিয়ে কোনো প্রশ্ন করব না। ইডি কিন্তু প্রচুর সম্পত্তি, অর্থ বাজেয়াপ্ত করেছে, এক দেড় লক্ষ কোটি টাকা, ভাবা যায় না। কিন্তু এই যে ক্রোনোলজিটা, ঠিক নির্বাচনের ডাকে কাঠি পড়লো অমনি দেখুন দেবাশিস কুমারকে ডাকছে। সুজিত বোসের ছেলের রেস্তোরাঁ, ওর বাড়িতে অনেকবার তল্লাশি হয়েছে। তারপর নাকি একটা চার্জশিটও দিয়েছিল, তাতে সুজিতের নাম ছিল না। এখন আপনি নির্বাচনের আগে তাকে ডাকছেন। এতে শাসক দল যদি বলে এটা পুরো রাজনৈতিক প্রতিহিংসা, বিজেপির নেতারা কিভাবে সেই যুক্তিকে খণ্ডন করবে? যতই তারা বলুন না কেন ইডি সিবিআই এর কাজ নিয়ে আমরা কোনো হস্তক্ষেপ করি না, এইসব কথা বললে ঘোড়ায় হাসবে। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। প্রশ্নটা হলো, এবার বিজেপি মরিয়া ক্ষমতা দখলের জন্য এবং তৃণমূল মরিয়া ক্ষমতা ধরে রাখার জন্য। এই আবহে এবারের নির্বাচনটা দেখতে হবে। এটা স্টালিনগ্রাডের যুদ্ধের মতো। স্টালিনগ্রাডের যুদ্ধে 43 সালের ফেব্রুয়ারিতে নাজি বাহিনী পরাস্ত হয়েছিল লাল ফৌজের কাছে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে। তৃণমূল দেখাতে চাইছে বিজেপি হচ্ছে নাৎসি শক্তির প্রতিরূপ এবং তারা নাৎসিদের বিরুদ্ধে লড়াই করছে। নব্য নাৎসি মানে ওদের ভাষায় বিজেপি। তাই ভুলে যাও চাকরি চুরি, ভুলে যাও খাদ্য চুরি, ভুলে যাও সংখ্যালঘু তোষণের অভিযোগ। বিজেপিকে রুখতে একমাত্র তৃণমূলই পারে। আবার আরেকটা ভার্সন হচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়। তৃণমূলই হচ্ছে প্রকৃত স্বৈরাচারী শক্তি, যারা গণতন্ত্র মানে না, যারা ধর্মনিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করেছে, তোষণকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে জয় পেতে শুভ শক্তি হচ্ছে বিজেপি। তাই বিজেপির আগমন প্রায় সুনিশ্চিত। তাই হচ্ছে এটা আরপার কি লড়াই বা স্টালিনগ্রাডের যুদ্ধ। দুরকম ভার্সন আছে, কিন্তু লড়াইটা যে এবার তুল্য মূল্য সেটা নিয়ে কারুর মনে কোনো সংশয় নেই। দেখুন, অতি বড় তৃণমূল সমর্থক কি বলছেন, বিজেপি 120-তে থেমে যাবে। খোকাবাবু কি বলেছেন, 50-এর নিচে নামবে। তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা বলছেন বিজেপি 120-র নিচে কোনো অবস্থাতেই নামবে না। এটা হচ্ছে তৃণমূলের নেতারা বলছেন। শুনুন না তাদের কাছে, আমার কথা বিশ্বাস করতে হবে না। আমার দর্শকদের অনেকেই আছেন যারা তৃণমূলের সঙ্গে যুক্ত, তাদের নেতা নেত্রীদের সঙ্গে পরিচয় আছে। বললেন বিজেপি 120, আমরা আবার ক্ষমতায় আসবো 160টা আসন পেয়ে।
সে আপনারা আসতেই পারেন, মানুষ কাকে ক্ষমতা আনবে সেটা তো মানুষের ব্যাপার, আমি তো আর প্রেডিকশন করতে পারবো না। কিন্তু লড়াইটা তুল্যমূল্য। আবার তৃণমূলের যেমন আইপ্যাক আছে, বিজেপিরও এরকম তিনটে পেশাদার সংস্থা কাজ করছে। তারা বলেছে সেপ্টেম্বরে যদি ভোট হতো, মানে এসআইআর শুরুর আগে বিজেপি 90-92টা আসন পেত, মানে লোকসভায় তারা 90টা আসন এগিয়েছিল, তার থেকে গোড়া মাঝে পারত। এসআইআর শুরুর পর জানুয়ারি মাসে যে সমীক্ষাটা হয়েছিল তাতে দেখা গেছিল বিজেপি 115টার মতো আসন পাবে। কিন্তু মার্চের তৃতীয় সপ্তাহে যে সমীক্ষাটা হলো তাতে তিনটে সমীক্ষক সংস্থা বলছে বিজেপি 135-এর নিচে কোনোভাবেই নামবে না এবং সর্বোচ্চ পেতে পারে 170টি আসন। অমিতজি কি বলে গেছেন যে একটা একটা করে বিজেপি 170-এর দিকে এগোচ্ছে। অঙ্কটা খুব স্পষ্ট। পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে 74টা আসনে সংখ্যালঘুরা ফলাফল নির্ধারণ করে। 20টা আসন আছে যেখানে মুসলমানরা 20-22% বা 25%-এর মধ্যে, কিন্তু বাকি 200টা আসনে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। তাহলে বিজেপির মূল লড়াই হচ্ছে ওই 220টা আসনে। 74টা সংখ্যালঘু অধ্যুষিত আসনে তৃণমূল এবার কোনো অবস্থাতেই 50-55 গন্ডি পেরোবে না। আর যে 220টা আসন, দেখুন এসআইআরে মুসলমান নাম বাদ গেছে, হিন্দু নামও বাদ গেছে, মতুয়ার নামও বাদ গেছে, মুসলমানদের নামও বাদ গেছে, মুসলমানদের নাম বেশি পরিমাণে বাদ গেছে। ধরুন একটা কেন্দ্রে হিন্দুরা 70%, মুসলমানরা 30%। 70% হিন্দু অধ্যুষিত অঞ্চলে বিজেপি একটা লিড পেল। ধরুন লিডটা পেল 15,000 ভোটের, আমি এক্সাম্পল দিয়ে বলছি। কিন্তু 30% সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস লিড পেল 20,000, তাহলে কেন্দ্রটা জিতে গেল 5,000 ভোটে। এখন এসআইআর এর ফলে যেটা হয়েছে, ওই সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ বাদ যাওয়ায় তৃণমূলের লিডটা এমন হবে না যেটা হিন্দু অধ্যুষিত অঞ্চলে বিজেপির লিডকে ছাপিয়ে যেতে পারে। 2021-এ এরকম 55টা কেন্দ্র ছিল, তুল্যমূল্য লড়াই হয়েছিল, 5,000-6,000 ভোটের ব্যবধান। এবারে এই অ্যাডভান্টেজটা বিজেপি পাবে, মানে সংখ্যালঘু প্রধান এলাকা থেকে তৃণমূলের যা লিড হবে সেই লিড হিন্দু অধ্যুষিত অঞ্চল থেকে বিজেপির প্রার্থীর প্রাপ্ত লিডকে ছাপিয়ে যেতে পারবে না বলে বিজেপির নেতারা মনে করছে। এই অঙ্কটাকে মাথায় রেখেই তারা কিন্তু ওই 170-এর কথাটা বলছেন অমিত শাহ, এবং ওই সমীক্ষক সংস্থাও বলছেন। তিনটে সমীক্ষক সংস্থা, তিনটে, একটা নয়। 135-এর নিচে তারা বিজেপিকে নামাতে পারেন, ওটা ন্যূনতম, আর বেড়ে ওটা 170 হবে। দিদিমণি এটা জানেন না তা তো নয়, দিদিমণি জানেন। তাই দেখুন, তাই মরিয়া হয়ে তিনি মুসলমান ভোটের সেই কনসলিডেশনটা চাইছেন, উস্কাচ্ছেন, কারণ দিদিমণি জানেন ওরাই তাদেরকে বাঁচাতে পারে। কোনোভাবেই যাতে কংগ্রেস, বাম, আইএসএফ, মিম দিদিমণির সংখ্যালঘু ভোট ব্যাংকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। দিদিমণি জানেন হিন্দু ভোটের ব্যাপক পোলারাইজেশন হবে। কুচবিহার থেকে কাকদ্বীপ, লোকসভায় বিজেপি 100টার মধ্যে 56টা পেয়েছিল, এবার পাবে 100টার মধ্যে 65। তাতে বাংলাদেশের ঘটনা, দীপু দাসের হত্যাকাণ্ড, চিন্ময় প্রভুর এখনো জামিন না পাওয়া, সম্প্রতি বাংলাদেশের নির্বাচনের পর ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের অঞ্চলে জামাতের শক্তি বৃদ্ধি, ডেমোগ্রাফি চেঞ্জ যে হচ্ছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। বাঙালি হিন্দু নিরাপত্তাহীনতায় ভুগছে। কলকাতার মানুষ হয়তো বুঝতে পারছেন না, আজ বুঝতে পারছেন না, 40 বছর বাদে বুঝবেন যে বিজেপি যে প্রচারটা করছে এটা মানুষ নিয়েছে, যে আপনি শাঁখ বাজাতে পারবেন না,
আপনি তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে পারবেন না। সেই দিন আসছে। 1947 সালের 20শে জুন পশ্চিমবঙ্গের জন্ম, ওটা পশ্চিমবঙ্গ দিবস। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণ, বিধানচন্দ্র রায়, NC চ্যাটার্জি, কে ছিলেন না, মেঘনাথ সাহা, সবাই পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দিয়েছিলেন। বাঙালি হিন্দুর হোমল্যান্ড, বাঙালি হিন্দু যদি নিজের হোমল্যান্ডেই বিপন্ন বোধ করে, যেটা বাঙালি হিন্দু বুঝেছে। বহু মানুষ উদ্বাস্তু হয়ে এখানে এসছেন। বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমেছে, এটা তো বাস্তব সত্য। 71 সালে 23%, এখন 8%-এর কাছে। তাই হিন্দুরা এবার কিন্তু একজোট হচ্ছে। তৃণমূলের সমর্থক হিন্দু পরিবার হয়তো একজন তৃণমূলকে দেবে, বাকি 4জন বিজেপিকে দেবে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। ওখানে তৃণমূল খুব দাঁত পড়াতে পারবে না, কিছু পাবে। বামপন্থীদের সামান্য হিন্দু ভোট হয়তো বামপন্থীরা পাবেন না তৃণমূলকে, যাদের বিজেপির প্রতি প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে, যারা মনে করছে তৃণমূলই থাকা ভালো, বিজেপি আসলে আমার সব যাবে, কলাটা বুলোটা পাবো না, তৃণমূল এই বিজেপিকে রুখতে, বা সেই বামপন্থীর একটা সামান্য অংশ তৃণমূলকে ভোট দেবেন। আবার বামপন্থীরা যারা মনে করছে যে আমাদের 34 বছরের রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হারিয়েছিলাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিকবাদী উপযুক্ত শিক্ষা দেব, তাই বুকে পাথর চাপা দিয়ে ভোটটা দেবো বিজেপিকে, তাদের সংখ্যাই বেশি। তাই হিন্দু ভোটের এবার আনপ্রেসিডেন্টেড পোলারাইজেশন হবে, ভাবা যাচ্ছে না। তার প্রেক্ষিতে মুসলমান ভোটের কি পোলারাইজেশন হবে? কারণ মুসলমানরা দিদিমণির ধোঁকাবাজিটা বুঝে গেছেন। এত প্রতিবাদ করলেন আপনি ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে, PV সেলিমকে নির্দেশ দিলেন আপলোড করো। SIR এ আজকে যে সংখ্যালঘু মানুষের নাম কাটা যাচ্ছে বলে কুমিরের কান্না কাটছেন অনেকে, এর জন্য দায়ী কে? দায়ী তৃণমূল কংগ্রেস, দিদিমণি। 1000 ডেটা এন্ট্রি অপারেটর দেননি কেন? কমিশন 1 বছর আগে চেয়েছিল। তাহলে ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায় এই বিষয়গুলো আসতো না? অনেক সহজ হতো। পদে পদে ঝগড়া করেছেন, বাধা দিয়েছেন কমিশনকে, নামি দামি আইনজীবী নিয়োগ করে চেষ্টা করেছেন, রুখতে পারেননি। এর দায় আপনাকে নিতে হবে। আজকে যে বহু মানুষ তাদের ভোটাধিকার হারাতে চলেছেন, তার দায় তৃণমূল কংগ্রেসের। দিদিমণি, নির্বাচন কমিশনের পদ্ধতিগত কিছু ত্রুটি ছিল, অনস্বীকার্য, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে। সুপ্রিম কোর্ট কি বলেছে? SIR এর ক্ষেত্রে কোনো বাধা মানা হবে না। তাহলে SIR এর উদ্দেশ্য নিয়ে সুপ্রিম কোর্টের মনে কোনো দ্বন্দ্ব নেই, পরিষ্কার। দিদিমণি ঘোলা জলে মাছ ধরতে চেয়েছিলেন, অনুপ্রবেশকারী মৃতদের তালিকায় নাম রাখতে চেয়েছিলেন, সেটা পারেননি, বুমেরাং হয়ে গেছে, এখন কুমিরের কান্না কাঁদছেন, এবং কেন উস্কানি দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন যাতে 2021-এ যেভাবে 100টার মধ্যে 91টা মুসলমান ভোট পেয়েছিলেন, এবারও তিনি সেই ফলের পুনরাবৃত্তি করতে পারেন। কিন্তু এটা হওয়া এবার সিমস টু বি রিমোট। জানি না, এখনো নির্বাচন বাকি আছে, কি হবে শেষ পর্যন্ত বলা যায় না, কিন্তু যা গতি প্রকৃতি সেরকমই ইঙ্গিত দিচ্ছে। প্রধানমন্ত্রী প্রচার শুরু করবেন, দিদিমণি তো ঘুরে বেড়াচ্ছেন, সব জায়গায় গিয়ে একই কথা বলছেন, চর্বিত চর্বণ, কোকাবাবুও বলছেন। প্রধানমন্ত্রীর প্রচারে নামলে পরে হাওয়া আরো অনেক ঘুরে যাবে। মানব গুহ, প্রতিবাদী চরিত্র, সাংবাদিক, ইউটিউবার, জনপ্রিয়,
প্রার্থী হয়েছেন বর্তমানের মেমারিতে। মেমারি মানবের আদি বাড়ি। কথা বলেছিলাম মানবের সঙ্গে, জানতে চেয়েছিলাম নতুন এই পথে সে কতটা কনফিডেন্ট ফিল করছে এবং জয়ের ব্যাপারে সে কতটা আশাবাদী। শুনে নিন কি বললেন মানব গুহ। আচ্ছা মানব, তুমি তো সাংবাদিক ছিলে, তোমার পপুলার একটা ইউটিউব চ্যানেল আছে। রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্তের পিছনে কি কারণ কাজ করছে? দাদা, আমরা তো চিরকালই মানে সাংবাদিকতা করে এসেছি 25 বছর ধরে। সরকারের বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক বিরুদ্ধে খবরও হয়েছে। এখন রাজ্যের যে অবস্থা, এখন আর সত্যি কথা বলতে কি সাংবাদিকতারও আর মানে যুগ চলে গেছে, কারণ সাংবাদিকতা লোকে তো করতেই পারছে না। সবই তো নবান্নের বিজ্ঞাপনে চলে, সেই সমস্ত সাংবাদিকতাকেও মানে একদম জলে চলে গেছে। কোনো মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া, খবরের কাগজ, টিভি চ্যানেল, কোনো সাংবাদিক ঠিকঠাক করে কাজ করতেই পারছে না, কারণ সবই সরকারি বিজ্ঞাপনে চলে গেছে, আর তারা কোনো রকম কাজ করতে পারছে না। এই সিস্টেমে তো একটা পরিবর্তন করতে হবে। তাছাড়া রাজ্যে যা চলছে তাতে আমার মনে হয় আর ঘরে বসে থাকার সময় নেই, এবার মাঠে নামতে হবে। আমাদের মতো শিক্ষিত মানুষরা যদি মাঠে না নামে তাহলে তো মুশকিল, সেই জন্যই মাঠে নেমেছি। মানে সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেমটা চেঞ্জ করার একটা পরিবর্তনের চেষ্টা তো করতেই হবে কাউকে, সেই জন্যই আমি নেমেছি। বর্তমান কি তোমার নিজের জেলা, মানে আদি বাড়ি কি বর্তমানে? হ্যাঁ, আমার আদি বাড়ি বর্ধমানে, আমার দেশও এখানে সাঁকতে জামালপুর, মানে দামোদরের পাশে। আমার বাড়ি এখন মেমারি, মেমারি পুরসভার 1 নম্বর ওয়ার্ডই আমার আদি বাড়ি। তো লড়াই তো এবার কঠিন। বর্ধমান মানে পূর্ব বর্ধমানের ওই অঞ্চলগুলোতে ঘাসফুলের দাপট আমরা অতীতেও দেখেছি। সেক্ষেত্রে কিভাবে রণকৌশলটা তৈরি করবে? হাওয়া কি কিছু বুঝছো? পরিবর্তনের কি চোরা হাওয়া কোথাও বইছে? হ্যাঁ, একদম পরিবর্তনের প্রচুর হাওয়া রয়েছে, প্রচুর হাওয়া রয়েছে। মেমারি, বিশেষ করে এই বর্ধমান জেলা এবং হুগলি জেলা, এটা তো মানে কৃষি প্রধান এলাকা। চাষিরা কিন্তু আলুর দাম পাচ্ছে না। মাঠে আলু 1 টাকা থেকে 1.5 টাকা চাষিরা দাম পাচ্ছে না। চাষিরা রীতিমতো ক্ষোভে ক্ষুব্ধ হয়ে আছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির জন্য চাষিদের এই অবস্থা। এমন অবস্থা দাদা, আপনি বিশ্বাস করবেন না, মাঠে আলু যদি কেউ ডাঁই করে রেখে দেয়, চোর আসছে চুরি করতে। আলু চুরি করতে নয়, আলু ফেলে দিয়ে বস্তাটা চুরি করে নিয়ে যাচ্ছে, কারণ আলুর চেয়ে আলুর বস্তাটার দাম বেশি। খুব অবস্থা খারাপ এখানে চাষিদের, খুব অবস্থা খারাপ। এবং এই একটা ভোটও তৃণমূল পাবে না। মানুষের মধ্যে প্রচন্ড রকম ক্ষোভ রয়েছে। একটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত উস্কানিমূলক, প্ররোচনামূলক মন্তব্য, হিন্দু ধর্মের বিরুদ্ধে একটা খেপিয়ে তোলার, মুসলিম ধর্মের মানুষকে একটা খেপিয়ে তোলার রকম চক্রান্ত করছেন। এবং তারা বুঝে গেছে যে এই মানুষ বুঝে গেছে যে এই মানে দুর্নীতিবাজ এবং তোষণবাজ সরকারটাকে হারাতেই হবে। 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, তার মধ্যে মেমারির অধিবাসী অনেক কয়েকজন আছে। তাহলে মানুষ একটা বুঝে গেছে, আর মানুষ একটা পরিবর্তন চাইছে। গোটা রাজ্যে যেমন পরিবর্তন চাইছে, মেমারিতেও সেই একই অবস্থা। মেমারিতেও মানুষ পরিবর্তন চাইছে, মানে পরিত্রাণ চাইছে, এটা বলা যেতে পারে। সব রাজ্যের সব জায়গায় বিজেপির সংগঠন সেরকম তো মজবুত নয়। তোমার ওখানে সংগঠনের হাল কিরকম? এখানে ঠিকই আছে, মজবুত না হলেও মোটামুটি সংগঠন ঠিকঠাক কাজই করছে, গুছিয়ে নেওয়া যাবে, কোনো অসুবিধার কিছু নেই। তৃণমূল আগে প্রার্থী দিয়েছে, এটা একটা তাদের অ্যাডভান্টেজ হলেও হতে পারে, কিন্তু সেটা কোনো কথা নয়, কারণ মানুষ পরিবর্তন চাইছে, এটা সবচেয়ে বড় কথা। যে ব্লকেই যাচ্ছি, যে মণ্ডলেই যাচ্ছি, সব জায়গাতেই মানুষ প্রাণ ভরে আশীর্বাদ করছেন এবং তারা চাইছেন পরিত্রাণ পেতে, পরিবর্তন পেতে। মেমারিতে পরিবর্তন হচ্ছে, এবার রাজ্যেও পরিবর্তন হবে, মেমারিতেও পরিবর্তন হবে। মানে তোমার এই নতুন জার্নিটা কেমন এনজয় করছো, সাংবাদিকতা থেকে একদম রাজনীতির রুক্ষ প্রান্তরে? দাদা, আমরা তো রাজনীতির মধ্যেই আছি। আমরা সাংবাদিক হয়তো মানে কখনো ডাইরেক্ট রাজনীতি হয়তো করি না, কিন্তু তুমিও জানো, তুমিও যতদিন এই কয়েক দশক ধরে, তুমি কি রাজনীতির বাইরে আছো? তুমি তো সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেই আছো। আমাদের সংসারটাই তো হচ্ছে রাজনীতির মধ্যেই। ফলে আলাদা করে তো আর কোনো এই নিয়ে আর মানে চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নেই। একটা প্রফেশনে ছিলাম, আরেকটা প্রফেশনে চেঞ্জ হয়েছে এবং মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে ইচ্ছা করছে। হয়ে গেল 25 বছর হয়ে গেল, তো একটু মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করি। এতদিন মানুষের জন্য চিৎকার চেঁচামেচি করেছি স্টুডিও থেকে, এবার একেবারে মানে মানুষের কাছে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছি, মানুষ নিচ্ছে, খুব ভালো লাগছে এটা। অনেক শুভকামনা মানব তোমার আগামী দিনের জন্য। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ধন্যবাদ।